জয়ন ঘোষ, এটা বলা ঠিক নয়, হয়তো আলটিমেটলি কাজে লাগবে না, মানে খুবই ও ইডিওসিনক্রেটিক একটা পার্সোনাল টোনে লেখা, ওর অনেক রকমের অ্যাডভেঞ্চার আছে। কিন্তু অবনী বনাম শান্তনু বলে যে বইটা বেরিয়েছিল ওটা খুবই রিমার্কেবল। ওটা নিয়ে কমলবাবুর একটা চিঠিও আছে, ওই চিঠিটা জোগাড় করে জোগাড় করতে হবে, পড়ে পড়তে পারো। ওটা অনুষ্টুপে বেরিয়েছিল, আর চিঠি বলে চিঠির কালেকশনও বোধহয় বেরিয়েছে কিনা দেখতে হবে। ওটা ঠিক আছে, ওটা সেকেন্ডারি। আসলে হচ্ছে অবনী বনাম শান্তনুতে চারটে বোধহয় গল্প আছে, তার মধ্যে অবনী বাড়ি নেই বলে একটা গল্প আছে, সেটা মানে গ্রেটেস্ট গল্প। হ্যাঁ, সেটা অসাধারণ। সেটা সুনীল গঙ্গোপাধ্যায় একটা 69-এ ওই অধুনা থেকে একটা বেরিয়েছিল আজকের গল্প, তাতে সেটা সংকলিত আছে। আদারওয়াইজ অবনী বনাম শান্তনু, এবার হচ্ছে ওরা কিভাবে বইটা এই রচনাবলী বার করেছে জানি না তো। আর কিছু গল্প আছে বিশেষত আমাকে তাও সৌমাল্য একটা বই আমি চাইলাম, ওর কাছে দুটো কপি ছিল, ওই যে বোধহয় স্বপনের ম্যাজিক রিয়ালিটি। আমার খুব মজা হচ্ছে না, তবে উদাহরণটা খুব ভালোভাবে ছেঁচে খুঁচে পড়েও রাখা দরকার, তারপর ওকে ছাড়াতে সুবিধা হবে, মানে ওকে বিয়ন্ড যেতে আর কি। হ্যাঁ, ও সন্দীপনের একটা জায়গা ঢোকার চেষ্টা করেছিল, এক্সপ্লোর করতে পারিনি। এগুলো সবই আমার মিস ইন্টারপ্রিটেশন, এগুলো খুব যে তা নয়, মানে নির্ভরযোগ্য তা নয়। কিন্তু তার ভ্যালু আছে, আমি যেটা বলবো, যেটা বিকৃতি করবো, সেটারও একটা মূল্য আছে, ঐতিহাসিক মূল্যই আছে বলা যায়। এবার হচ্ছে উদয়ন ঘোষকে আমি শেষ অবধি পার্সিউ করিনি, কারণ হচ্ছে ও ভেটকে গেছে আমার হিসাবে আর কি। আর এদের সেই সময় অনেকেই, বাসুদেব, সুভাষ ঘোষ, যাদের সবার সম্ভাবনা ছিল, তারা ওই বামপন্থী রাজনীতিতে দায়বদ্ধতার মানে ট্র্যাপে পড়ে শেষ হয়ে গেছে। উদয়নের মধ্যে ওই রাজনৈতিকতা, এটা সন্দীপনেও ছিল, সন্দীপন খুব মার্জিনালি, কিন্তু সন্দীপনের লাম্পট্য প্রতিভাটা যাকে বলে ডিবচ, তো বেসিকলি ও ওই জন্য সেটা পেরেছে অনেক দূর এক্সপ্লোর করতে। সন্দীপনও আলটিমেটলি আমার কাছে আজকেও আদিদেবের সঙ্গে বিস্তর সন্দীপন ইত্যাদি প্রসঙ্গে কথা হচ্ছিল, ও তো আমার থেকে অনেক বেশি পড়েছে, অনেক বেশি ও মনেও রাখতে পারে, ওই রেফারেন্সগুলো দিচ্ছিল। ফলে তো হচ্ছে ওর সঙ্গে কথা বললে আমার বোকা বনে যাওয়া ছাড়া উপায় নেই। মানে ও রাজশেখর বসু আবার নতুন করে পড়ছে। হ্যাঁ, এখানে ওই উদয়ন ঘোষের কথা বলতে গিয়ে আলটিমেটলি হয়তো আমি আদিদেবের কথাই বলবো। ফলে তো হচ্ছে আমি তাও বললাম যে অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে আমার কাছে ওর কাছে সবচেয়ে ভালো পারফেক্ট দুজন লেখক হচ্ছে বাংলা সাহিত্যে। হচ্ছে এটা তো তোমার জেনে রাখা দরকার, তোমাকে পরে আমি তুইও বলবো। এবার হচ্ছে জেনে রাখা দরকার এই অর্থে, আদিদেবের বিচার বুদ্ধি অত্যন্ত শার্প, এবং ও পুরো বাংলা সাহিত্যের দায়িত্ব নিতে পারে আর কি। হ্যাঁ, ঐতিহাসিক দায়িত্ব আর কি, বা বাংলা সাহিত্যের ইতিহাস লেখার, আধুনিক সাহিত্যের ও তন্ন তন্ন করে পড়ে, এবং পড়ার তুলকালাম এনার্জি আছে। ও দিনে বোধহয় 200 পাতা 100 পাতা পড়তে পারে, আমি 10 পাতাও পড়তে পারি না। ফলত আমি অনেকই পিছিয়ে থাকা একটা ব্যাপার হচ্ছে। ও সুকুমার রায় আর ইয়ের কথা বললো, রাজশেখর বসু, একদম কমল কুমারের সুহাসিনী পমেটো আমার কাছে পারফেক্ট লেখা, মানে ওইটাই আমার কাছে রাজশেখর বসু বা কেউ মহৎ লিখলেও আমার কাছে ওইটা ম্যাটার করে না, কারণ হচ্ছে অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে আমি বেকেটের সঙ্গে আমার মুড ভের হচ্ছে, বা জয়েসের সঙ্গে হচ্ছে, জয়েসের থেকেও কোনো কোনো ক্ষেত্রে বেকেটের হচ্ছে, যদিও আমি জয়েসকে অনেক বেশি বড় মনে করি। এবং বেকেটের এক ধরনের লিমিটের মধ্যে কাজ করেছে, ওর একটু বাউল অঙ্গের ব্যাপারে ও ট্র্যাপে পড়ছে, জেন অঙ্গে, ওতে আমার আপত্তি আছে আর কি। হ্যাঁ, মানে আমি ওর ওয়েস্টার্নীকরণটা আমার কাছে পছন্দ নয়, কিন্তু বেকেটের কিছু কিছু জায়গা আমার কাছে, বেকেটকে অনেক সময় একটু ন্যাকা মনে হয়। ন্যাকা মানে একটা ট্রান্স তৈরি করছে, যেটা ও যে সময় লিখছে সেই সময় ওই ট্রান্সটা চলে না, কাফকার সময় চলতো আর কি। হ্যাঁ, এবার উদয়ন এরা হচ্ছে পার্সোনাল একটা স্ফিয়ার তৈরি করতে চেয়েছে, মানে বেকেট ওরা যেটা সেলিন এরা করেছিল, কিন্তু তারপরে ও মানে গেঁজে গেছে। যেমন আমাদের তুই পড়বি, যে হচ্ছে আমাদের কৃষ্ণগোপাল মল্লিকও পড়বি। হ্যাঁ, মানে আসলে যার লেখায় সঠিক সেক্সুয়াল ডাইমেনশনটা ডেভেলপ করেনি, সে আউটমোডেড হয়ে যাবে সুনার অর লেটার। এখন আদিদেবও বলছিল যে ট্রপিক অফ ক্যান্সার পড়ছে এবং অত্যন্ত স্টিমুলেটেড হচ্ছে এবং অত্যন্ত ইন্সপায়ার্ড হচ্ছে। ওটা আমার কাছে খুবই একটা ভালো পজিটিভ ঘটনা। তারপর চার্লস বুকস্কি তো ওরা খুব তন্ন তন্ন করে পড়েছে, আমি কিচ্ছু পড়িনি। এবার বুকস্কি সম্পর্কে আমার মোহ নেই, যেহেতু আমি একটু বেশি বয়স হয়ে গেছে, আমার টুকস্কি পড়ার আমার আর বয়স নেই। হ্যাঁ, যাই হোক, এবার হচ্ছে একটু আধটু পড়েছিলাম যখন আমার বড় ডিভাইসটা ছিল। উদয়ন ঘোষ তুই ভালো করে পড়, আমি কাউকেই ডিমোটিভেট করতে চাই না, কিন্তু আমি একটা জায়গায়, আমি উদয়ন ঘোষের কিছুদিন আগেও ফুটপাথ থেকে পেলাম, আগে আমার কপি ছিল, যেটা দুষ্প্রাপ্য, কারণ প্রকাশক পরে উইথড্র করে নিয়েছিল, উদয়ন উল্টোপাল্টা বলেছিল বলে, যেটা ওই উদয়ন ঘোষের গল্প বলে।
ওকে মানে পড়ে মজা, তোর বয়সে বা তোর যে তৈরি হওয়ার বয়সে এটা খুবই কাজে লাগবে ভবিষ্যতে। মানে আসলে শেষ জীবনে যেমন দেরিদা হচ্ছে, শেষ জীবনেও হাইডেগারের প্রসঙ্গ দেরিদার জীবনে থেকে গেছে আর কি। হ্যাঁ, এমনকি নিটসে বা ফ্রয়েডের প্রসঙ্গ থেকেও হাইডেগার বা আমাদের ব্লাসোর বা লেভিনাসেরটা আর মার্জিনালি অন্যভাবে পাওয়ারফুলি প্লে করছে, যেহেতু এথিক্যাল জায়গাটা আর কি। হ্যাঁ, এবার যার জীবনে যে থেকে যায় আর কি, সেটা নানান রকম কনটেক্সট কারণে থাকে। আমার জীবনে উদয়ন সেই অর্থে থাকেনি। উদয়নের একটা বাচন ভঙ্গিমা ছিল, আর যে সময় আজকে আদিদেবকেও বলছিলাম যে কমলবাবু করেছে, মানে ওই সত্যজিৎ রায়ের ছবি দেখেনি বা কমল কুমারকে পিড়াপিড়ি করা সত্ত্বেও কমল কুমার ছবি দেখেনি, পরে ছবি সম্বন্ধে খারাপ কথা বলেছিল, পথের পাঁচালী সম্পর্কে একটুখানি প্রশংসা করেছিল। অ্যাকচুয়ালি ও বলছে এটা সত্যজিৎ রায়কে আঘাত করা বা এটা অসত্য আচরণ কিনা প্রশ্ন করছিল। মেবি সেটা হতে পারে কম বেশি, কিন্তু আমি বলতে চাইছি একটা মানুষ তো অনেক রকমের রুজ দিয়ে চলে, অনেক রকমের ছলনা তাকে চলতে হয় আর কি। হ্যাঁ, সেটা টেকনিক্যাল কারণে বা ওই যে বলে এক্সিস্টেন্সিয়াল তোমার কারণে আর কি। হ্যাঁ, যে ওই ডিফেন্স মেকানিজমের একটা কারণে। এবং কমল কুমার তো যে সময় সেইটাই আর কি, সন্দীপনের লেখার কোনো প্রশংসা সেই অর্থে লিখিত আমি পড়িও নি যদিও সব লেখা, মানে চিঠিপত্রটা। এবার হচ্ছে উদয়নকেও এরকম এক্সটেন্সিভ লেখা, মানে আসলে উদয়ন তো একটা মাইনর লেখক সন্দীপনের পাশে, এবং খুবই সন্দীপনকে শ্যাডো করেছে। উদয়ন সেটা স্বীকার করেও করে না, ওটা ওই ভূমিকাতেও আছে, ওটা কখনো পারলে পোস্ট করব। ওই আমাদের প্রতিক্ষণের উদয়ন ঘোষের ছোট গল্প। হ্যাঁ, যাই হোক, এবার হচ্ছে উদয়ন ঘোষ যে কোনো জায়গা থেকে পড়া যায়। আর একটা কথা বলে রাখবো, সেটা সবচেয়ে ইম্পর্টেন্ট একটা গল্প, সেটাও যে খুব মানে শেষ অবধি বারবার পড়া যায় কিনা জানি না, আমার হাতছাড়া হয়েছিল। ও 1970 বলে একটা গল্প লিখেছিল, সেই গল্পটা হচ্ছে দোল গোবিন্দ। হ্যাঁ, তার গায়ে উকুন হয়েছে, ওইটা মানে একটা কাফকান ডাইমেনশনে গেছে। এবার উদয়নের ভালো লেখারও খুব কারণ নেই, কারণ হচ্ছে ওরা মানে এত কোণঠাসা হয়ে গেছিল। মানে 20 শতাব্দীর দ্বিতীয়ার্ধে তো একজন লেখক বিরাট দায়বদ্ধতা নিয়ে কমল কুমার বা এদের মতো লেখক হবে না। ফলত হচ্ছে তাদের যদি প্রতিষ্ঠান মদত দেয় তাহলে সে লেখক হবে, আদারওয়াইজ তার পক্ষে লেখক হওয়া। ওই অমিয় ভূষণ বা মনীন্দ্রগুপ্ত এরা অনেক ম্যাচিওর, অনেক আরো বুজুর্গ, পুরনো। হ্যাঁ, তারা ধীরে ধীরে কাজ করেছে। আদারওয়াইজ ওই বাসুদেব, উদয়ন এরা শুধু প্রতিষ্ঠানে মানে প্রাতিষ্ঠানিকতার জায়গায় যেতে পারেনি বলে, মানে সন্দীপন সামাও কলকাতায় ছিল বলে সারভাইভ করে গেছে, এরা পারেনি। মানে সুবিমল তো একটা আলাদা পন্থা নিয়েছিল, শৈলেশ্বর ঘোষ একটা আলাদা নিয়েছিল। উদয়ন আসলে বোধহয় আমার মনে হয় যথেষ্ট ইন্টেলিজেন্স পায়নি বলে আলটিমেটলি। আর আমরা যারা লেখে টেখে তারা আমরা নিজেরা লিখতে গিয়েও বুঝি যে ওটা অনেক জায়গায় প্রশ্রয় পাওয়া যায় না, সেই ঠিক সময়ে পাওয়া যায় না, তার জন্য লোকে আর লেখা থেকে তার বিচ্যুতি ঘটে যায়। তার যে অ্যাকচুয়াল মিশন, মানে যেটা জীবনানন্দ দাশ তলে তলে করে গেছে ওর গদ্য বা উপন্যাসে, সেরকম স্পিরিট এই শতাব্দীর মানে গত শতাব্দীর শেষার্ধে বা দ্বিতীয়ার্ধে অতটা লোকের ছিল না। যে প্রতিষ্ঠানের প্রশ্রয় পেয়েছে সে মিডিওকার লেখা হলেও লিখেছে, আর যে পায়নি সে আসলে ফ্রাস্ট্রেশন হয়ে গেছে, আমাদের ঋত্বিক ঘটকের মতো ফ্রাস্ট্রেটেড। এবং ওটা পার্ট অফ স্ট্রাগল, ওটা রিয়ালিটি, ওটাকে স্বীকার করেই ইতিহাসটা লিখতে হবে আর কি।